হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। তো আজকে আমরা আরো কিছু স্পেশাল ম্যাথ সলভ করব। তো সেই স্পেশাল ম্যাথ সলভ করার জন্য আমাদের যে ফর্মুলাটা দরকার সেটাও আমরা আজকে বের করে ফেলবো। তো তুমি জাস্ট একটু খেয়াল করো, অত জটিল কিছু না। দেখো এখানে বলছি ইকুয়েশন শব্দটি থেকে যে কোনো তিনটি বর্ণ নিয়ে কত প্রকারে সাজানো যাবে। দেখো আগের সাথে আমাদের এখানে ডিফারেন্সটা কোথায় জানো? আগে আমাদের যখন ইকুয়েশন শব্দটা থাকতো, আমরা এটা সবগুলা বর্ণ নিয়ে যতভাবে সাজানো যায় সেটা বের করতাম। কিন্তু এখন কিন্তু একটু স্পেশাল, সবগুলা বর্ণ থেকে জাস্ট তিনটা বাছাই করতে হবে, জাস্ট তিনটা নিয়ে আমার হচ্ছে সাজাইতে হবে। তো প্রবলেমটা অনেকটা আগের মতোই, মানে খুব একটা জটিল কিছু না। মানে আমরা একদম শুরুতে, তোমার কি মনে আছে আমরা গণনার গুণন বিধি পড়ছিলাম? হ্যাঁ, তো সেই বিধিটা দিয়েই কিন্তু আমি করে ফেলতে পারবো। তুমি দেখো তিনটা ওয়ে, আমি তিনটা বর্ণ আমি কিভাবে বাছাই করতে পারি, খুবই সিম্পল। ধরো একদম শুরুতে তুমি দেখো এখানে কয়টা বর্ণ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বর্ণ আছে, তাই না? তো আটটা থেকে তিনটা যখন বাছাই করতে যাব, মানে কাইন্ড অফ এরকম, তোমার কি মনে আছে আমি ধরো কয়েকটা বক্স করছিলাম, ধরো তিনটা কিভাবে বাছাই করতে পারি সেটার জন্য আমি তিনটা ঘর নিলাম। ধরো এখানে হচ্ছে একটা, এখানে একটা, তিনটা ঘর নিলাম। তো প্রথমে এখানে আটটা বর্ণ থেকে যে কোনো একটা বর্ণ বাছাই আমি কিভাবে করতে পারি বলো তো? যে কোনো একটা নেওয়ার উপায় কয়টা, বা আমার হাতে অপশন কয়টা? আটটা, তাই না? কারণ আমি এখান থেকে আটটা যে কোনো একটাই নিতে পারি, মানে আটটাই আমি চুজ করতে পারি যে কোনো একটা। তো সেই ক্ষেত্রে আমার সামনে অপশন কিন্তু আটটা, সেজন্য আমি এইটা লিখবো। এরপরে যখন আমি একটা চুজ করে ফেলবো, মানে একটা নিয়ে নিব, এরপরে আমার অপশন একটা কমে যাবে, এরপরে কিন্তু সাতটা থাকবে, বুঝছো? তার মানে পরের বার আমার হাতে অপশন থাকবে সাতটা, এবং এরপরে ছয়টা, এবং আলটিমেটলি এই গুণফলটাই কিন্তু অ্যান্সার, বুঝছো? তো তুমি বলতে পারো যে এটা আর স্পেশাল হইলো কেমনে? অ্যাকচুয়ালি আমি এখান থেকে একটা ফর্মুলা তৈরি করব। ফর্মুলাটা কিভাবে দেখো, আমি কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, এটাই অ্যান্সার হবে। কিন্তু দেখো এটাকে আমি একটু এক্সটেন্ড করি। ধরো আমি একটু চালাকি করে এই যে 6 পর্যন্ত পাইলাম, এরপরে আমি ইচ্ছা করে ধরো এটাকে 6 এর পরে ধরো ইচ্ছা করে 5 দিয়ে গুণ করলাম, হ্যাঁ, আবার ইচ্ছা করে আমি 4 দিয়ে গুণ করলাম, এরপরে বা 3 দিয়ে গুণ করলাম, এরপরে 2 দিয়ে গুণ করলাম, এরপরে 1। বুঝছো? মানে আগেরটার সাথে মিল করার জন্য আগে কি হইতো, যে n সংখ্যক শব্দ থেকে বা n সংখ্যক বর্ণ থেকে যে কোনো সবগুলা বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা কেমন হইতো, n ফ্যাক্টোরিয়াল হইতো, মনে পড়ে? তা আমি এটাকেও কিন্তু কাইন্ড অফ দেখো n ফ্যাক্টোরিয়ালে কনভার্ট করে ফেলছি। এটা যেহেতু 8 থেকে 1 পর্যন্ত গুণফল, তার মানে এটাই 8 ফ্যাক্টোরিয়াল। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই অংশটা কিন্তু আমি এক্সট্রা করছি, বুঝছো? তো এটা যেহেতু আমার ম্যাথে ছিল না, তো সেজন্য আমি এটা ব্যালেন্স করার জন্য ধরো এই অংশ দিয়ে আবার ভাগ করে দিতে হবে। তুমি কি এটা বুঝছো? আমি যেহেতু এক্সট্রা গুণ করছি সেহেতু এক্সট্রা ভাগ করতে হবে। দেখো আমি ভাগ করি। ভাগ করতে হবে কত দিয়ে? অবশ্যই আমার ভাগ করতে হবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। হ্যাঁ, মানে কাইন্ড অফ এইটার এটা কাইটা আগেরটাই কিন্তু অ্যান্সার হবে। এখন একটা মজার বিষয়, মানে আমি এটা এটা করে আমার লাভটা কি? লাভটা হচ্ছে এরকম, তুমি এইদিকে দেখো, উপরের যে অংশটা আছে, মানে এই যে এখানে যে পার্টটা, এটাকে কিন্তু আমি অলরেডি 8 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। আগে আমি এখানে লিখলাম 8 ফ্যাক্টোরিয়াল। আর নিচে দেখো, এটাও মজার বিষয়, 5 থেকে 4 3 2 1, মানে 1 সংখ্যক 1 পর্যন্ত গুণফল থাকে, সেই ক্ষেত্রে আমি এটাকে 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। দেখো অলরেডি কেমন যেন সিম্পল হয়ে গেছে। এখন তুমি বলতে পারো যে স্টিল নাও সিম্পল হয় নাই, আমি আরেকটু কাহিনী করতে পারি। দেখো আমার হাতে এখানে বর্ণ আছে মোট কয়টা? আটটা বর্ণ আছে। আবার বলছে তিনটা বাছাই করতে। তা আমি ফর্মুলাটা এমন ভাবে সাজাবো যেন 8 এবং 3 এই দুইটা শব্দই থাকে, মানে এই দুইটা টার্ম থাকে। তো সেটা আমি কিভাবে করতে পারি? তুমি কি একটা মজার বিষয় দেখো, এইদিকে উপরে ধরো 8 ফ্যাক্টোরিয়াল, এটা আমি লিখতেই পারি, কারণ দেখো এখানে আটটা বর্ণ আছে। এখন এই যে 3, এটা আমি কিভাবে লিখতে পারি জানো? ধরো আমার নিচে আছে 5 ফ্যাক্টোরিয়াল, আমি এটাকে চালাকি করে লিখলাম 8 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। দেখো তো একই রকম হয় কিনা। 8 মাইনাস 3 মানে কি 5 না? 5 ফ্যাক্টোরিয়াল। তা আলটিমেটলি কি হইলো দেখো, আটটা থেকে যখন তিনটা বর্ণ নিয়ে সাজাইতে বলছে, এটার শর্টকাট অ্যান্সার কি? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই
ওই 8টা থেকে 3টা বাছাই করতে বলছে, তা 3টা নিয়ে সাজাইতে বলছে, মানে 8 - 3। মানে খুব ইজিলি মানে আমি অ্যান্সারটা পেয়ে গেলাম, এটাই আমার অ্যান্সার। তো এটাকে আমি যদি জেনারেলাইজেশন করতে চাই, ধরো আমাকে যদি বলে যে n সংখ্যক বর্ণ থেকে r সংখ্যক বর্ণ নিতে হবে, তো আমি সেই ক্ষেত্রে এটাকে এভাবে লিখবো, n সংখ্যক বর্ণ থেকে একটা নোটেশন। এই যে এই নোটেশনটা দিয়ে কি মিন করলাম, যে n সংখ্যক বর্ণ থেকে r সংখ্যক বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যাবে, p মানে হচ্ছে পারমুটেশন, এটাকে npr বলে। মানে n সংখ্যক বর্ণ থেকে r সংখ্যক বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যাবে, এটা শর্টকাট অ্যান্সার কি হবে, জেনারেল অ্যান্সার। অবভিয়াসলি উপরে হবে n ফ্যাক্টোরিয়াল, নিচে হবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। কেন? কারণ এই যে একটু আগে তো আমি এইভাবে করলাম, দেখছো? তো দেখো আমি একটা ইজি অ্যান্সার পেয়ে গেছি। তো এটাই কিন্তু আসলে একটা জেনারেল ফর্মুলা। তুমি হয়তো ভাবছো যে এটা তো খুবই সিম্পল, অ্যাকচুয়ালি ইটস ওকে, হ্যাঁ এটা আসলেই সিম্পল, কিন্তু তুমি যদি এটা করতে পারো বা এটা বুঝতে পারো, আমরা এটা দিয়ে সব ম্যাথ করে ফেলতে পারবো। এই যে দেখো, এটাই যে একটা জেনারেল ফর্মুলা, এই যে এখানে দেখো, দেখছো? তুমি দেখো বলছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা কি হবে বলতো? বিন্যাস সংখ্যা সেটা এন সি আর হবে না, এটা এন পি আর হবে, বুঝছো? এনপিআর, এনপিআর সমান কি হবে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখানে n এবং r এগুলা ধনাত্মক হবে, এটা তুমি বুঝতেই পারতেছো। আর n অবশ্যই r থেকে বড় বা সমান হইতে পারে। তো তুমি যদি এইটুক বুঝতে পারো, এখন তুমি কিছু মজার মজার কোশ্চেন সলভ করতে পারবে। যেমন ধরো আমি তোমাকে বললাম 20টা বর্ণ থেকে, হ্যাঁ, ধরো আমি বললাম 20টা বর্ণ থেকে তুমি 3টা বর্ণ নিয়ে কত ভাবে সাজাইতে পারবা, তো সেটার নোটেশনটা অবশ্যই এরকম হবে, মানে 20টা থেকে 3টা নিয়ে কত ভাবে পারমুটেশন করতে পারবা, মানে 20p3, ঠিক আছে? তো এটা অ্যান্সারটা দেখো আমি কত ইজিলি করে ফেলি। তুমি যদি এটা ধরো নর্মালি করতে চাইতা হাতে, কত বড় হইতো, কিন্তু ফর্মুলার কারণে দেখো কত ইজিলি আমরা করে ফেলতে পারবো। তো এটা ফর্মুলা অনুযায়ী উপরে কি হবে 20 ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি হবে, নিচে হবে 20 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এবং তুমি হয়তো এটা দেখে ভয় পাইছো যে এবার কেমনে করব, খুবই সিম্পল, তুমি এদিকে দেখো, 20 ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে 17 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তো এইটুকু আমি বুঝছি। দেখো তারপরে আমি কি করি, মজার বিষয় দেখো, আমি 20 ফ্যাক্টোরিয়ালকে লিখবো 20 ইন্টু 19 ইন্টু 18 ইন্টু লিখবো কত বলতো 17, এরপর স্টপ করে দিব, জাস্ট ফ্যাক্টোরিয়াল দিয়ে দিব, বুঝছো? এরপর এইভাবে একবার 1 পর্যন্ত যাওয়ার দরকার নাই। কারণ কি, কারণ নিচে 17 ফ্যাক্টোরিয়াল আছে, সেটা আমি লিখলাম দেখো। এবং আলটিমেটলি দেখো এইটা এটা কাটা হয়ে যাবে, বুঝছো? তার মানে এটাই কি, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা কত, অ্যান্সারটা হচ্ছে 20 ইন্টু 19 ইন্টু 18, এটাই অ্যান্সার। এটা তুমি ক্যালকুলেটরে দিলেই তো চলে আসবে। এখন তোমাকে আমি একটা মজার বিষয় বলি, যখন এরকম বড় বড় ফ্যাক্টোরিয়াল থাকবে ধরো, বা বড় বড় নোটেশন থাকবে, আমি এটা শর্টকাটে কিভাবে করতে পারি জানো? আমি এত বড় ফর্মুলার মধ্যে এটা দিবই না, আমি ডিরেক্ট দেখো, যখন 20 ছিল আর এখানে 3 ছিল, জাস্ট 20 কে হচ্ছে কমায়া 3 বার লিখলেই হবে, ব্যাপারটা এরকম। 20 লিখলাম, তারপর 19, 18, জাস্ট 3টা টার্ম লিখবো, এটাই অ্যান্সার। মানে আমাকে ধরো কেউ একজন বললো যে ধরো, আমাকে বললো যে 100p4, এটার অ্যান্সার কত হবে, আমি কি লিখবো জানো? জাস্ট 4 বার, প্রথমবার লিখবো 100, দ্বিতীয়বার 1 কমায় লিখবো 99, এরপরে 1 কমায় লিখবো 98, এরপর হবে 97, সেটাই অ্যান্সার। দেখো আমি কত ইজিলি করতে পারতেছি, দেখছো? তো তুমি যদি এইটুক বুঝতে পারো, তাহলে তুমি আরো কিছু মজার মজার কোশ্চেন সলভ করতে পারবে। দেখো তুমি এই ব্যাপারটা একটু খেয়াল করো তো, আমি তোমাকে নতুন একটা কোশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে ধরো এই যে এনপিআর, হ্যাঁ, এই জায়গায় যদি আমি এরকম করি এনপিএন, এটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে এন সংখ্যক বর্ণ থেকে এন সংখ্যক বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যাবে। এটার মানে হচ্ছে সবগুলা বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যাবে। এবং এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা একদম শুরুতেই সলভ করছি। তুমি কি জানো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার অবশ্যই এন ফ্যাক্টোরিয়াল হবে, কারণ আমরা জানি সবগুলা বর্ণ নিলে কি হয়, এন ফ্যাক্টোরিয়াল হয়, এটা একদম শুরুতেই কিন্তু শিখছি। কিন্তু এটা দিয়ে আমরা একটা বিখ্যাত কোশ্চেন সলভ করব, সেটা কিভাবে তুমি এদিকে দেখো। ধরো আমি ফর্মুলাতে বসাইলাম এনপিএন, সেটাকে আমি অবশ্যই এরকম লিখতে পারি, ধরো উপর হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ফর্মুলা অনুযায়ী,
এরপর এখানে আর এর মান কিন্তু n, বুঝছো, এখানে আর এর মান হচ্ছে n। তো সেই ক্ষেত্রে নিচে লিখবো কি n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। দেখো কি মজার বিষয়, তাহলে ব্যাপারটা কি হইলো, ব্যাপারটা হইলো উপরে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এই যে দেখো উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে হয়ে যাচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, দেখছো। এখন এটাই মজার বিষয়, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল এর মান কত হবে? তো এটার অ্যান্সার অনেক ভাবে দেওয়া যায়, তুমি আপাতত এইদিকে দেখো, মানে এটা ধরে নিয়ে এটার অ্যান্সার দিতে হবে, আবার এইটা ধরে নিয়ে এটার অ্যান্সার দিতে হবে, দুই ভাবে। তো প্রথমবার আমি বলি, আমি কিন্তু অলরেডি জানি যে এনপি এন মানে হচ্ছে সবগুলা বর্ণ নিয়ে সাজানো। তো এটার অ্যান্সার তো আমি জানি যে সবগুলা সাজাইলে সেটা এন ফ্যাক্টোরিয়াল হবে, এটা আমি জানি। তো সেই ক্ষেত্রে আমি এটার মানটা লিখলাম এন ফ্যাক্টোরিয়াল, ওকে। তো এন ফ্যাক্টোরিয়াল সমান কি হবে, উপরে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, নিচ হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো এই 0 ফ্যাক্টোরিয়ালটা আমি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে 0 ফ্যাক্টোরিয়াল, আর এই পাশে কি হচ্ছে উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচও এন ফ্যাক্টোরিয়ালটা ভাগ হবে, মানে এটা এখানে নিয়ে আসলাম, বুঝছো। তো দুইটা সেম জিনিস যদি ভাগ করি, ওভারঅল অ্যান্সার কি পাচ্ছি, অ্যান্সার পাচ্ছি 1। এটা কিন্তু একটা মজার জিনিস, সেটা হচ্ছে তুমি মনে রাখবা 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, বুঝছো। 0 ফ্যাক্টোরিয়াল এটার ভ্যালু হচ্ছে 1, তুমি যদি এটা জানো, এটাই কিন্তু পরীক্ষায় আসে। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, তুমি যখন 0 ফ্যাক্টোরিয়ালকে 1 ধরবা, এই যে ধরো দ্বিতীয় কেস, সেটা হচ্ছে ধরো তুমি কিন্তু এখন জানো যে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। তো সেই ক্ষেত্রে তুমি এখানে 0 ফ্যাক্টোরিয়াল এর মানটা 1 বসাও, ধরো উপর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল আর নিচে লিখলা 1। তো 1 দিয়ে কাউকে ভাগ করলে তো n ফ্যাক্টোরিয়ালটাই থাকবে, তার মানে npn সমান কি হবে n ফ্যাক্টোরিয়াল। মানে যখন তুমি এটা জানবা তখন জানবা, এমনিতেও আমি জানি, কিন্তু বললাম যখন তুমি 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 জানবা, তখন ফর্মুলা দিয়েও বলতে পারবা যে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে npn মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। আবার যখন তুমি npn সমান n ফ্যাক্টোরিয়াল এটা যখন জানবা, তখন আবার জানবা যে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, বুঝছো। তো তুমি যদি এটুক বুঝো, তুমি কিন্তু অনেক সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করতে পারবা। আপাতত তুমি এই কোশ্চেনটা দেখো তো, এই যে দেখো এখানে বলছে 8টি ভিন্ন রঙের পতাকা থেকে 5টি পতাকা নিয়ে ভিন্ন সিগন্যাল গঠনের উপায় কয়টা হবে, মানে কতভাবে তুমি সাজাইতে পারবা, বুঝছো, ওইটাই বলছে। তো এটা হবে 85, শেষ। এটা কিন্তু আমরা অলরেডি জানি, মানে এটা খুবই সিম্পল কোশ্চেন, আমি বলতে চাচ্ছি যে এত ইজি কোশ্চেনও পরীক্ষায় আসে। তুমি যদি এটার নিউমেরিক্যাল ভ্যালুটা চাও ডিরেক্ট, সেটা এই যে শর্টকাটে এইভাবে বলতে পারো, ধরো যেহেতু 85, এটাকে লিখতে পারো 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 4 ইন্টু 3, এটাই অ্যান্সার হবে। কেন, কারণ 5 বার নিলাম, দেখো 1 2 3 4 5, মানে বড়টা থেকে শুধু 5 বার কমাবো। একটু আগে কিন্তু এটার ব্যাখ্যা আমি জানি, 8p5 হয়ে গেলে জাস্ট 5 বার গুণ করবা, বুঝছো। তো তুমি যদি এইটুক বুঝতে পারো, পরের কোশ্চেনটা দেখো তো, এটার অ্যান্সার কিন্তু আমরা অলরেডি দিয়ে ফেলছি, বিখ্যাত কোশ্চেন। দেখো 0 ফ্যাক্টোরিয়াল এটার মান কত, দেখো এই কোশ্চেনটা কিন্তু ঢাবিতে আসছে, বুঝছো। 0 ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে 1, ঠিক আছে। শুধু তাই না, এই কোশ্চেনটা দেখো মজার বিষয়, এই যে দেখো বলছে 1 বাই 0 ফ্যাক্টোরিয়াল মানে কত। তো এটা অ্যান্সার খুবই সিম্পল, 1 মানে তো 1, আর 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 1 বাই 1 মানে কেন জানো 1, হ্যাঁ। তার মানে অ্যান্সার কোনটা, এইটাই, শেষ। এখন আমরা দেখো আরো অ্যাডভান্স কোশ্চেনে চলে যাচ্ছি। এই যে তুমি এইদিকে দেখো, আমরা একটা কোশ্চেন সলভ করি। এই কোশ্চেনটা দেখো এমসিকিউ তে আসছে যে এটার মান যদি 4 হয় তাহলে n এর মান কত। তো কি বলছে আমি কিছুই বুঝি নাই, আমি জাস্ট কোশ্চেনটা একটু তুলে ফেলি, হ্যাঁ। আমাকে বলছে যে thrice n factorial divided by 4 factorial n minus 1 factorial, এটা ইকুয়াল টু 4 বলছে, ঠিক আছে। তা আমি দেখো একটু কাহিনী করব। কাহিনীটা এরকম, তুমি কিন্তু অলরেডি জানো এখানে 3 আমি লিখলাম, আর n ফ্যাক্টোরিয়াল কে আমি লিখবো n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু লেখা যায়, একদম শুরুতেই বলছি n ফ্যাক্টোরিয়াল কে চাইলে এভাবে কমানো যায়, বুঝছো। আর নিচে যেটা আছে সেটাও লিখে ফেলি, নিচে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল and n minus 1 factorial equal to 4। এখন যেটা হইলো দেখো অলরেডি এটা কিন্তু কাটা যাবে, বুঝছো। তার মানে ওভারঅল এগুলা কাটা টাটা যে আর কি থাকে, উপরে থাকবে 3n, আর নিচে এই যে 4 ফ্যাক্টোরিয়ালটা থাকবে সেটা আমি এখানে গুণ করে দিব এই পাশে।
তাহলে এখানে হবে 4 × 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো এটাকে আবার এই যে ভাঙা যাবে, ধরো আমি 4 কে কত লিখতে পারো, 4 কে লিখতে পারো 4 × 3 × 2 × 1, এগুলো আমি জানি, ঠিক আছে। এখন দেখো এই জায়গা 3 আবার এই জায়গা 3 কাইটা দিতে পারি, হ্যাঁ। কাইটা দিলে ওভারঅল কি থাকবে বলতো, এই পাশে শুধু n থাকবে, আর এইখানে হচ্ছে এই 3 টা কাটা হয়ে বাকিগুলা থাকবে। তাহলে 4 × 4 মানে কত, 16, 16 দুগুণে কত, 32, 32 একে কত, 32, এটাই অ্যান্সার। তো কত ইজিলি আমি অ্যান্সার পেয়ে গেছি, দেখছো, 32। দেখো শুধু তাই না, এই কোশ্চেনটাও খুবই মজার কোশ্চেন। দেখো আমরা কেমনে যেন সলভ করে ফেলবো। দেখো এইটা সমান কি হাবিজাবি বলছে, বলছে n এর মানটা বের করো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন। তো তুমি শুধু কোশ্চেনটা প্রথমে একবার তুলে ফেলো, ঠিক আছে। আমাকে বলছে যে np4 ইকুয়াল টু 14 n-2 p3, ঠিক আছে, এরকমটা বলছে। বলছে এরকম হয়ে গেলে n এর মানটা কত। তো দেখো আমি কিভাবে সলভ করি। দেখো যেহেতু এখানে np4 আছে, তো আমরা কিন্তু জানি যে এটাকে 4 বার ভাঙা যাবে, মনে পড়ে। এই যে আমি এখানে বলতেছি, এই যে তুমি এদিকে তাকাও, তোমার কি মনে আছে একদম শুরুতে, এই যে তোমার সাপোজ ধরো এইদিকে দেখো, এই যে এখানে যখন 8p5 ছিল, সেটাকে আমি কয়বার ভাঙছি, ধরো 1 বার 2 বার 3 বার 4 বার, মানে একবার কমে 5 বার লিখছি, দেখছো। তো যখন আমার সামনে এটা চলে আসছে, এই যে দেখো আমার সামনে কি আসছে, np4, সেটাকে অবশ্যই আমি এভাবে লিখতে পারবো। ফার্স্টে n লিখবো, তারপরে একটা কমাবো n-1, তারপর আরেকটা কমাবো n-2, তারপর আরেকটা কমাইতে পারবো n-3। এটাই কিন্তু অ্যান্সার। কেন? কারণ এই যে 4টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। এইবার এই পাশে চলে আসি, এই পাশে কত, 14, এটা থাকবে। উপরে দেখো n-2, ওকে রাখলাম, কিন্তু এখানে কয়টা আছে, 3টা আছে, p এর সাথে হচ্ছে 3, তার মানে এটাকে আমি 3 বার ভেঙে লিখতে পারবো। তো সেটাও আমি করে ফেলি। দেখো আমি এখানে লিখবো ফার্স্টে n-2, তারপরে একবার কমায়া লিখবো, আরো এক কমলে কত হয়, n-3, আরো এক কমলে কত হবে, n-4। এটা লিখতে পারবো। কেন? যেহেতু এখানে 3 আছে, আমি এটাকে 3 বার কমায়া লিখতে পারবো। প্রথমে n-2 টাই একবার লিখলাম, আরেকবার কমলো, আরেকবার কমলো, ওভারঅল 3টা হইছে, ঠিক আছে। এখন মজার বিষয় দেখো, এটা অলরেডি কাটা, এটা অলরেডি কাটা, শুধু এই দুইটা থাকে, তাই না। তো সেটাই দেখো, মানে ওভারঅল কাটাকাটি গিয়ে এই পাশে থাকবে n × n-1, আর এই পাশে কি থাকবে, 14 × n-2 টা থাকবে, না n-2 তো কাটা গেছে, n মাইনাস কত থাকবে, n-4 টা থাকবে, বুঝছো। হ্যাঁ, এই যে এটা হবে, যেগুলো তো চলে যাবে, এটা কাটা হয়ে গেছিল না। এখন জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করি। সেটা হচ্ছে ধরো গুণ করলে কি হয়, n² - n, আর এই পাশে গুণ করলে 14n - 4 14 56, এক পাশে নিয়ে আসো, তাহলে কি হবে, n², এখানে হচ্ছে -n, আবার এখানে 14n, এক পাশে এসে কি হবে, -15টা n হবে, আর এই পাশে 56 এসে এই পাশে যোগ হবে, পজিটিভ হয়ে যাবে, ইকুয়াল টু 0। দেখো একটা মিডল টার্ম ফ্যাক্টর তৈরি হয়েছে, বুঝছো। এখন এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে আর কি, ওটা বললাম। তো তোমরা যারা মিডল টার্ম করতে পারো তারা তো করে ফেলবা। তুমি জানো যে এখানে 7 8 56, আবার 7 8 যোগ করলে 15 পাওয়া যায়, বুঝছো। তো তুমি ক্যালকুলেটরে বসাইলে এখানে n এর দুইটা মান পাবা, আমি তোমাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে n এর মানে একটা পাবা 7, আর একটা পাবা 8, এই দুইটাই হবে অ্যান্সার, বুঝছো। তো কেমনে আমি শর্টকাটে লিখলাম সেটা তোমাকে বলি। আমি তো বলছি যে তুমি এটা ক্যালকুলেটরে করতে পারো, অথবা হাতে মিডল টার্ম ফ্যাক্টর করে করতে পারবা, কিন্তু শর্টকাটটা বলি। শর্টকাট হচ্ছে, তুমি এই জায়গায় এমন দুইটা সংখ্যা চিন্তা করবা যাদের যোগফল হবে 15, আবার এখানে তাদের গুণফল 56 হবে। তো সেটা অবশ্যই 7 এবং 8, 7 এবং 8 কে যোগ করলে কত হয়, 15 হয়, এই যে এখানে 15 পাচ্ছি, দেখছো। আবার 7 এবং 8 কে গুণ করলে কত হয়, 56, এই যে এখানে 56। ওই সেন্সে আমি যে বুঝে গেছি যে অ্যান্সার এটাই হবে, বুঝছো। তো তুমি যদি এটা বুঝো তাহলে দেখো তো এই কোশ্চেনটা সলভ করা যাবে না।
এটা কিন্তু আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। তো দেখো এটা আমরা কিভাবে সলভ করে ফেলি। তো এই কোশ্চেনটা দেখতে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু এটা এত ভয়ঙ্কর না, আমরা খুবই ইজিলি এটা সলভ করে ফেলবো। তুমি জাস্ট একটু এদিকে তাকাও, এখানে দুইটা অনুপাত দেওয়া আছে দেখছো? তো অনুপাত যখন দেওয়া আছে এটাকে কিন্তু আমরা এইভাবে চাইলে লিখতেই পারি। দেখো আমি ধরো প্রথম যেটা আছে এই যে এই অংশটা এটা লিখে ফেলি। এখানে হচ্ছে টোয়াইস এন প্লাস ওয়ান, ঠিক আছে, পি, তারপর এখানে হচ্ছে এন প্লাস ওয়ান, এটা আমি লিখলাম। আর অনুপাতের কারণে পরের যেটা আছে এটাকে আমি নিচে ভাগ আকারে লিখে দিতে পারি। মানে নিচে এখানে আমি লিখতে পারি টোয়াইস এন পি এন প্লাস টু, এটা লিখলাম। ইকুয়াল টু যেটা হবে এই যে 5:2, সেটাকে আমি এইভাবে লিখবো 5/2। এটা কিন্তু আমরা লিখতেই পারি, ঠিক আছে। এখন যেটা হবে মজার বিষয়, দেখো মজার বিষয়টা কি, এত জটিল করার দরকার আছে? আমি একটু আরেকটু সিম্পল করি, সেটা হচ্ছে আমি এই যে 2 সেটা এখানে গুণ করে দেই উপরে। তাহলে আমি উপরেরটাকে লিখবো 2 ইন্টু টোয়াইস এন প্লাস ওয়ান পি এন প্লাস ওয়ান, ঠিক আছে। আর এখানে যে নিচের অংশটা সেটা উপরে এই পাশে গুণ করে দেই। তার মানে এখানে হবে 5 ইন্টু টোয়াইস এন পি এন প্লাস টু। হ্যাঁ, এবার একটু সিম্পলিফাই করে দেখো আমি কিভাবে করি। টুটা এখানে কনস্ট্যান্ট, এটা থাকবে। আর এই যে টোয়াইস এন প্লাস ওয়ান, এটাকে মানে মানে এই যে সাপোজ এনপি আর এর মতো আর কি, তো সেই ফর্মুলাটা ইউজ করি। তো ফর্মুলাটা এরকম হবে না, দেখো তো ফর্মুলাটা কেমন যেন হবে, একটু দেখো। মজার বিষয়, আমি ফর্মুলা ভাঙতেছি, হ্যাঁ, তুমি একটু মনোযোগ দিও। দেখো আমি একটা ফর্মুলা ভাঙতেছি, সেটা হচ্ছে উপরে কি হবে, উপরে 2n প্লাস ওয়ান, তো উপরে যেটা থাকে সেটা কি লিখতে হয়, ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে হয়, ঠিক আছে। আর নিচে কি করতে হয়, নিচে হচ্ছে উপরে যেটা থাকে মানে এটা এন পি আর এর মতো, সেজন্য আমি উপরেরটাকে ফ্যাক্টোরিয়াল লিখলাম, এন ফ্যাক্টোরিয়াল। নিচে লিখতে হয় এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাই না? তো সেজন্য আমি দেখো এখানে এন মানে হচ্ছে টোয়াইস এন প্লাস ওয়ান মাইনাস আর মানে কোনটা, এইটা। তো সেটা দেখো মাইনাস করলে কি হবে, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ইকুয়াল টু কি হবে 5 ইন্টু, আর এটাও কিন্তু এন পি আর এর মতো, তাই আমি এখানে একটা ফর্মুলা ইউজ করব। আমি উপরে এন কে লিখবো টোয়াইস এন ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, নিচে লিখতে হবে টোয়াইস এন মাইনাস, এখানে আর মানে এটা না, তাকে লেখো টোয়াইস এন মাইনাস এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। ওকে, পরের লাইন হবে 2 ইন্টু, উপরে লিখলাম যে উপরেরটাকে ধরো এই যে ফ্যাক্টোরিয়ালকে একটু ভেঙে লিখতে পারি, আমি উপরে লিখতে পারি টোয়াইস এন প্লাস ওয়ান, তারপর লিখতে পারি এক কমায় দিতে পারি, তো এক কমালে কি হবে টোয়াইস এন ফ্যাক্টোরিয়াল। এটা কি বুঝো কেমনে করলাম? আমরা জানি যে এন ফ্যাক্টোরিয়াল কে এইভাবে লেখা যায়, এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ। ওই সেন্সে দেখো উপরের অংশটার থেকে এক কমায় দিলে কি হয়, টোয়াইস এন মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। নিচে দেখো কি মজার ঘটনা ঘটবে, নিচে হচ্ছে দেখো দুইটা এন থেকে একটা এন বিয়োগ করলে কি থাকবে, এন থাকবে, এবং ওয়ান ওয়ান অলরেডি বাদ, নিচে হবে শুধু এন ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আর এই পাশে দেখো, এই পাশের অংশটা কি হবে 5 ইন্টু টোয়াইস এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এই যে টোয়াইস এন সেখান থেকে এন বিয়োগ করলে কি হয় এন, তাহলে নিচে শুধু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এটা থাকবে, ঠিক আছে। তো এর পরের লাইন দেখো আমি কেমনে করতে পারি, দেখো পরের লাইন অনেক ইজি, অলরেডি ইজি কেন, এটা অলরেডি বাদ যাবে, দুইটা সেম না, দুইটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। তো দুইটা অলরেডি বাদ, এর পরের লাইনটা আমি এখানে করতেছি, এই দেখো 2 ইন্টু, উপরে তো এই অংশটা অলরেডি বাদ, তাই এটা থাকবে, তাই উপরে থাকবে 2 ইন্টু 2n প্লাস ওয়ান, আর নিচে n ফ্যাক্টোরিয়াল কেও আমি চাইলে যে n ইন্টু n মাইনাস ওয়ান, ঠিক আছে, n n ইন্টু কি করলাম n মাইনাস ওয়ান, আবার n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, এইভাবে লেখা যায়। আমি n মাইনাস টু তেই স্টপ করে দিলাম, কেন, কারণ এখানে n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আছে এই পাশে। ইকুয়াল টু কি হবে, এখানে ধরো লিখতে হবে 5 ইন্টু
উপরে হচ্ছে টোয়াইস n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আমি উপরে একটু ভুল করছি, সেটা হচ্ছে এই অংশটা কাটা হয়ে গেছে, এটা কিন্তু নাই, বুঝছো? আমি এটা কেটে দিই, ঠিক আছে? উপরে কেটে দিলাম। এখন দেখো এবার ক্যালকুলেশন ইজি হবে। একটু বোরিং ম্যাথটা। দেখো আমি পরের লাইন যেটা করতে পারি সেটা হচ্ছে অলরেডি এটাও কিন্তু কাটা হয়ে যাচ্ছে, বুঝছো? তাহলে আর কি থাকে বলতো? এই পাশে শুধু 5 থাকে। আমি কেটে দেখাই, এটাও কাটা। তাহলে এই পাশে শুধু 5 থাকবে, 5 এর সাথে এই অংশটা গুণ করে দাও। মানে এই পাশে থাকবে 2 ইন্টু টোয়াইস n প্লাস 1, আর এই পাশে থাকবে 5 ইন্টু n ইন্টু n মাইনাস 1, ঠিক আছে? এখন জাস্ট এখানে ক্যালকুলেশন করলে কি হয়, 4n প্লাস 2, আর এখানে কি হচ্ছে 5, আর এখানে এই দুইটার গুণফল কি n স্কয়ার মাইনাস n, এটা ক্যালকুলেশন 5n স্কয়ার মাইনাস 5n। তাহলে তুমি ধরো ওই পাশে চিন্তা করলে কি হয়, 5n স্কয়ার মানে এটা আছে, এখানে এই যে 4n এই পাশে এসে আরো বিয়োগ হবে, তো মাইনাস 5n থেকে 4n বিয়োগ করলে কি হবে, মাইনাস 9n। আবার এই যে 2 সেটা এই পাশে গিয়ে কি হবে, মাইনাস 2 ইকুয়াল টু 0। তো দেখো আমরা ফাইনালি একটা দ্বিঘাত ইকুয়েশন পেয়ে গেছি, তাই না? তো এই টাইপের ইকুয়েশন তুমি ক্যালকুলেটরে বসালে অ্যান্সার পেয়ে যাবা, এবং এটা হাতেও করতে পারো, তুমি মিডল টার্ম করলে এটা পারবা, ঠিক আছে? তো আমরা এখানে স্টপ করে দিচ্ছি, তুমি এটা কমপ্লিট করে আমার গ্রুপে আপলোড করে দিও। তো আমরা নেক্সট ক্লাসে আরো সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।